আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাসিড বেজ মেটাবলিজম সম্পর্কে জানব। অ্যাসিড বেজ মেটাবলিজম সেই প্রসেস, যেই প্রসেসটা আমাদের শরীরের পিএইচকে একটা নরমাল রেঞ্জের মধ্যে ধরে রাখে। আমরা জানি পিএইচ এমন একটা এসেনশিয়াল প্যারামিটার যা আমাদের শরীরের মেটাবলিক ফাংশন, সেলুলার ফাংশনের জন্য খুব বেশি জরুরি। পিএইচ এর নরমাল রেঞ্জ হচ্ছে আপনার 7.34 থেকে 7.45। এই রেঞ্জের মধ্যে ধরে রাখার জন্য যে প্রসেসটা কাজ করে সেই প্রসেসটার নাম হচ্ছে অ্যাসিড বেজ মেটাবলিজম। তো আমরা এখানে পিএইচটা কি জিনিস সেই বিষয়টা আমাদের একটু জানা দরকার। পিএইচ হচ্ছে নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। আমাদের শরীরে হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশন, এই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের নেগেটিভ লগারিদমকে আমরা বলছি পিএইচ, নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। আচ্ছা, এই পিএইচ আমাদের শরীরের দুইটা বডি সিস্টেম মেইনটেইন করে, একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম আর একটা হচ্ছে ইউরিনারি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের লাংস এবং ইউরিনারি সিস্টেমের কিডনি আমাদের শরীরের কার্বন ডাই অক্সাইড এবং বাইকার্বনেটের কনসেন্ট্রেশন মেইনটেইন করার মাধ্যমে আমাদের শরীরের পিএইচ এর স্ট্যাটাসকে ধরে রাখে। আমরা যখন আমাদের শরীরের পিএইচকে আমাদের ব্লাড এবং অন্যান্য বডি ফ্লুইডের মাঝে মেজার করব, তখন আমরা কি ইউজ করব বা কিভাবে করব? আমরা যখন ইলেকট্রোলাইট পড়েছিলাম, ব্লাড গ্যাস ইলেকট্রোলাইট যখন পড়েছি, একটা কথা বারবার বলে এসেছি যে আমাদের শরীরের ইলেকট্রোলাইট এবং ব্লাড গ্যাস আমরা যখন মেজার করব, তখন এখানে আমরা বিভিন্ন রকমের আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড ইউজ করব। সেই ধারাবাহিকতায় এখানে আমাদের পিএইচ মেজারমেন্টের ক্ষেত্রে গ্লাস ইলেকট্রোড এবং সিলভার ক্লোরাইড আয়ন সিলেক্টিভ ইলেকট্রোড আমরা ইউজ করব। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, এই পিএইচ যে সিস্টেমটা দ্বারা মেইনটেইন করা হয় সেই সিস্টেমটার নাম হচ্ছে বাফার সিস্টেম। সেই সিস্টেমটার নাম হচ্ছে বাফার সিস্টেম। হোয়াট ইজ বাফার সিস্টেম? যেই সিস্টেমটা আমাদের শরীরের পিএইচকে তার নর্মাল রেঞ্জের মধ্যে ধরে রাখে এবং পিএইচের চেঞ্জ যেন না ঘটে। পিএইচের চেঞ্জ যত চেঞ্জ হবে আমাদের শরীরের মেকানিজমগুলো, বডি ফাংশনগুলো তত বেশি অ্যাবনর্মাল হয়ে যাবে। এই জন্য পিএইচকে নর্মাল রেঞ্জে ধরে রাখে যেন পিএইচ খুব বেশি চেঞ্জ না হয়। যে সিস্টেমটা এই কাজটা করে তার নাম বাফার সিস্টেম। এই সিস্টেমটা দুইটা কম্পোনেন্ট দ্বারা তৈরি হয়, দুইটা কম্পোজিশন দ্বারা তৈরি হয়। একটা হচ্ছে উইক অ্যাসিড অথবা উইক বেস। উইক অ্যাসিড অথবা উইক বেস এখানে থাকবে, আর সাথে থাকবে যে উইক অ্যাসিড বা উইক বেসটা থাকছে তার করসপন্ডিং সল্ট। সাপোজ আমরা যদি কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট বাফারের কথা ভাবি, এখানে অ্যাসিড হিসাবে কাজ করছে হচ্ছে কার্বনিক অ্যাসিড এবং সল্ট হিসাবে কাজ করছে আপনার বাইকার্বনেট। তো এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। এই বাফার সিস্টেমের মাধ্যমে আমরা মূলত আমাদের শরীরের পিএইচকে কন্ট্রোল করে থাকি এবং ইনভিভো এবং ইনভিট্রো আমরা যখন টেস্ট করি তখন বিভিন্ন রকমের বাফার সলিউশন টেস্ট করার জন্য বাফার সলিউশন ইউজ করি। আপনারা অনেকেই শুনে থাকবেন যে বাফার সলিউশন অ্যাড করো, বাফার সলিউশন এটা করো সেটা করো। তো এই বাফার সলিউশনটা মূলত কি, একটা উইক অ্যাসিড অথবা উইক বেস এবং তার সল্ট। অ্যাসিড এবং সল্টের যে আপনার মিশ্রণ বা মিক্স, এই মিক্সারটাকেই বলছে হচ্ছে বাফার। আমাদের শরীরে সাধারণত চারটা বাফার সিস্টেম ইম্পর্টেন্ট, ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার সিস্টেম, একটা হচ্ছে প্রোটিন বাফার সিস্টেম, একটা হচ্ছে ফসফেট বাফার সিস্টেম, আর হচ্ছে হিমোগ্লোবিন বাফার সিস্টেম। তো আমরা আমাদের পরবর্তী আলোচনায় আমরা এই বাফার সিস্টেমগুলো সম্পর্কে কিছুটা জানবার চেষ্টা করব। বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড বাফার সিস্টেম হচ্ছে, এটা
এই বাফার সিস্টেমে অ্যাসিড হিসেবে থাকছে কার্বনিক অ্যাসিড, আর সল্ট হিসেবে থাকছে বাইকার্বনেট। আমরা সংজ্ঞায় পড়ে আসছি, এখানে একটা উইক অ্যাসিড বা একটা উইক বেস থাকবে এবং তার সল্ট থাকবে। তো এখানে অ্যাসিড হিসেবে আছে কার্বনিক অ্যাসিড এবং সল্ট হিসেবে আছে বাইকার্বনেট। তো এই বাইকার্বনেট কার্বনিক অ্যাসিড বাফার সিস্টেম কি করে, আপনার লাংস কার্বন ডাই অক্সাইড এর কনসেন্ট্রেশনটা মেনটেন করে এবং কিডনি বাইকার্বনেটের কনসেন্ট্রেশনটা মেনটেন করে। তো মজার বিষয় হচ্ছে এখানে আমরা কার্বনিক অ্যাসিড এই বাফার সিস্টেমের কম্পোজিশন, কিন্তু মেকানিজমে দেখেন আপনার কোথাও কার্বনিক অ্যাসিডের কথা লেখা নাই। তো এখানে যে তথ্যটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে concentration of total carbon dioxide is approximately equal to bicarbonate, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনটা আপনার কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশনের সঙ্গে জড়িত। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড ইজ রিলেটেড টু কার্বনিক অ্যাসিড, বাইকার্বনেট ইজ রিলেটেড টু concentration of total carbon dioxide এবং partial pressure of carbon dioxide is related to carbonic acid. Bicarbonate approximately equal to total concentration of carbon dioxide, concentration of total carbon dioxide এবং partial pressure of carbon dioxide is related to carbonic acid. যখন আমাদের শরীরের অ্যাসিডিটি হয় বা অ্যাসিডোসিস হয়, অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন ফুসফুস কি করে আপনার কার্বন ডাই অক্সাইডকে বেশি বেশি এক্সহেল করে, অর্থাৎ বাইকার্বনেট হাইড্রোজেন আয়নের সঙ্গে কম্বাইন করে হাইড্রোজেন আয়নের সঙ্গে কম্বাইন করে কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটার তৈরি করে এবং এই কার্বন ডাই অক্সাইড আমরা রেসপিরেশনের মাধ্যমে এক্সপিরেশনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডকে এক্সপেলড আউট করি। যখন এক্সেস বেজ হয়, আমাদের যখন শরীরে অ্যালকালির পরিমাণ বা বেজের পরিমাণ বেড়ে যায়, তখন কি করি, কার্বনিক অ্যাসিড কি করে বেশি বেশি হাইড্রোজেন আয়ন রিলিজ করে। হাইড্রোজেন আয়নটাই হচ্ছে আপনার অ্যাসিড। তখন প্লাজমায় আস্তে আস্তে হাইড্রোজেন আয়ন বাড়তে শুরু করে এবং অ্যাসিডিটি বাড়তে শুরু করে। এবং কিডনি কি করে, কিডনি আমরা জানি ইউরিনের যে প্রসেস, ইউরিনারি গ্লোমেরুলার ফিল্ট্রেশন করে, টিউবিউলার সিক্রেশন করে এবং টিউবিউলার রিঅ্যাবজর্পশন করে। তো কি করে, এখানে টিউবিউলার সিক্রেশনে ইউরিন হাইড্রোজেন আয়নের সিক্রেশন কমিয়ে দেয়, যার কারণে এদিক দিয়ে কার্বনিক অ্যাসিড বেশি বেশি হাইড্রোজেন রিলিজ করছে প্লাজমায় এবং কিডনি কি করছে, হাইড্রোজেন আয়নের সিক্রেশনকে কমিয়ে দিচ্ছে। এভাবে আমাদের প্লাজমায় হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং অ্যাসিডিটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। প্রোটিন বাফারটা হচ্ছে অ্যানাদার ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট বাফার সিস্টেম ইন আওয়ার বডি। আমাদের প্লাজমা প্রোটিনগুলো স্পেশালি হচ্ছে অ্যালবুমিন এখানে কাজ করে পিএইচকে একটা কনস্ট্যান্ট লেভেলে ধরে রাখতে। হ্যাঁ, প্লাজমা প্রোটিনগুলোর মধ্যে সবথেকে এখানে সিগনিফিক্যান্ট যার রোল সে হচ্ছে অ্যালবুমিন। তো আমরা প্রোটিনের যে কেমিক্যাল আমরা স্ট্রাকচার জানি, আসলে প্রোটিন সাধারণত 5টা জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে সেন্ট্রাল আলফা কার্বন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে প্রোটিনটা হচ্ছে বেসিক্যালি আপনার 5টা জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে আপনার সেন্ট্রাল আলফা কার্বন, এটাকে বলে সেন্ট্রাল আলফা কার্বন। তো আমরা জানি একটা কার্বনের সাধারণত 4টা হাত থাকবে।
তো কার্বনটাকে বলতেছে সেন্ট্রাল আলফা কার্বন, একে বলে সেন্ট্রাল আলফা কার্বন। তো ট্রেডিশনালি আসলে প্রোটিনের যে আপনার লেফট সাইড এবং আমরা যে লিখা আরম্ভ করব, হ্যাঁ, লেফট সাইড থেকে লিখা আরম্ভ করি রাইট সাইড থেকে। তো আমাদের লেখার শুরুতে প্রথমে যেটা থাকে সেটা থাকে বলে এন টার্মিনাল। হ্যাঁ, এন টার্মিনাল থাকে, এটা মূলত অ্যামাইনো কম্পাউন্ড এখানে যুক্ত থাকে। আচ্ছা, আর একটা থাকবে হচ্ছে সি টার্মিনাল, এখানে থাকবে কার্বক্সিল গ্রুপ যুক্ত থাকবে, একটা হচ্ছে অ্যামাইড গ্রুপ, একটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। আর একটা হাতে থাকবে হাইড্রোজেন অ্যাটম, আর একটা কার্বন, আর একটা হাতে থাকবে কি, আর একটা হাতে থাকবে আর চেইন। হ্যাঁ, আর চেইন, এই হচ্ছে প্রোটিন। তো এই যে আপনার এন টার্মিনাল এবং সি টার্মিনাল, এই এন টার্মিনাল এবং সি টার্মিনাল এগুলো কি করে, হাইড্রোজেন আয়ন রিলিজ করে, আবার কখনো কখনো হাইড্রোজেন আয়নের সঙ্গে বন্ড করে, বন্ড করে আপনার কি করবে, বন্ড তৈরি করে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন মেনটেন করবে এবং অ্যাসিড অ্যালকালির কনসেন্ট্রেশনকে মেনটেন করবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে ফসফেট বাফার। ফসফেট বাফারটা এটা আর একটা ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ইম্পর্টেন্ট বাফার সিস্টেম। তো এই ফসফেট বাফারটা কি হচ্ছে, ফসফেট বাফারটা আপনার ফসফেট বাফার কিভাবে কি করছে একটু আমরা জানবার চেষ্টা করি। ফসফেট বাফার আপনার প্লাজমার পিএইচটাকে মেনটেন করছে, পাশাপাশি এরিথ্রোসাইট এবং অন্যান্য বডি ফ্লুইড যেমন আছে, বিশেষ করে ইউরিন, এই ইউরিনের আপনার পিএইচটাকে ধরে রাখছে উইদিন দ্য নর্মাল লিমিট। এটা কে করে, এরিথ্রোসাইট, ইউরিন এবং প্লাজমার বাফার পিএইচকে কে ধরে রাখে, ফসফেট বাফার সিস্টেম। এটা কি করে, রিভার্সিবল, অর্থাৎ আপনার পিএইচকে বা আপনার কনভার্ট করে, পিএইচকে কনভার্ট করে। যখন শরীর অ্যাসিডিক হয়ে যায় তখন বেসিক করার ক্ষেত্রে কাজ করে, আবার যখন বেসিক হয় তখন অ্যাসিডিক হওয়ার জন্য করার জন্য কাজ করে। এই জন্য এর নাম হচ্ছে রিভার্সেবল, এই জন্য এর নাম হচ্ছে রিভার্সেবল কনভার্সন। যখন আমাদের শরীরে অ্যাসিড বেড়ে যায়, যখন আমাদের শরীরে অ্যাসিড বেড়ে যায় তখন কি করে, আপনার ফসফেট কি করে, হাইড্রোজেন আয়নকে বাইন্ড করে, হাইড্রোজেন আয়নকে বাইন্ড করে। হাইড্রোজেন আয়ন যখন ফসফেটের সঙ্গে ইংগেজ হয়ে যায় তখন হাইড্রোজেন আর অ্যাসিড হিসেবে কাজ করতে পারে না। ফসফেট হাইড্রোজেনকে বেঁধে একটা কমপ্লেক্স তৈরি করে যার নাম হাইড্রোজেন ফসফেট। হ্যাঁ, তখন হাইড্রোজেন যখন কমে যায় তখন আস্তে আস্তে অ্যাসিডোসিস কমতে শুরু করে। আবার যখন এক্সেস ফসফেট ফসফেট সরি বেজ যখন বেড়ে যায়, আমাদের শরীরে যখন বেজ বেড়ে যায় তখন কি করে, তখন এই ফসফেট বাফার কি করে, হাইড্রোজেন রিলিজ করে, হাইড্রোজেন রিলিজ করে ডাইহাইড্রোজেন ফসফেট তৈরি করে। হ্যাঁ, ডাইহাইড্রোজেন ফসফেট তৈরি করে। এই হচ্ছে, এভাবে আপনার ফসফেট বাফারটা আপনার আমাদের শরীরের ভিতরে কাজ করবে। আচ্ছা, লাস্টলি আমাদের যে ইম্পর্টেন্ট বাফার সিস্টেম আছে, হিমোগ্লোবিন বাফার সিস্টেম। এই হিমোগ্লোবিন বাফার সিস্টেমটাও আমাদের একটা ইম্পর্টেন্ট বাফার সিস্টেম, এটা আমাদেরকে জানতে হবে। এই হিমোগ্লোবিন বাফার সিস্টেম মূলত আমরা জানি, হিমোগ্লোবিন নাম শুনেই বুঝতে পারছি হিমোগ্লোবিন বাফার সিস্টেমটা কোথায় থাকবে। হিমোগ্লোবিন বাফার সিস্টেমটা আরবিসির ভিতরে থাকবে। এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার বাফার সিস্টেম এবং মেইন ইন্ট্রাসেলুলার বাফার সিস্টেম। হিমোগ্লোবিন কি করে, হাইড্রোজেন আয়নের সঙ্গে বাইন্ড করে, হাইড্রোজেন আয়নের সঙ্গে বাইন্ড করে আপনার কি করে, কার্বনিক অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন নিয়ে তাকে বাইন্ড করে ফেলে, যার কারণে পিএইচ আর চেঞ্জ হতে পারে না। পাশাপাশি আমরা জানি আরবিসির মেইন কাজ হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তো এটা কি করে, আপনার গ্যাসিয়াস ট্রান্সপোর্ট করে, গ্যাসকে ট্রান্সপোর্ট করে আপনার পেরিফেরি থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে এসে ফুসফুসের মাধ্যমে এক্সপিরেশনের মাধ্যমে এক্সপেলড আউট করে দেয়। এভাবে আমাদের হিমোগ্লোবিন বাফার সিস্টেম পিএইচটাকে রেগুলেট করে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাসিড বেজ মেটাবলিজম এবং হচ্ছে বাফার সিস্টেম। আই হোপ আপনারা বাফার সিস্টেম এবং
অ্যাসিড বেজ মেটাবলিজম বুঝতে পেরেছেন। আমরা এরপরে যে পিএইচ মেজার না করেও ক্যালকুলেশনের মাধ্যমেও বের করা যায়, সেটাকে বলে অ্যান্ডারসন হ্যাসেলবাল্ক ক্যালকুলেশন। আমরা সেটা জানবো এর পরের সেগমেন্টে।